সবাইকে শুভেচ্ছা প্রিয় বন্ধুরা। আজকে আমরা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সূচক। আমরা নিশ্চয়ই সূচকের সঙ্গে পরিচিত। আমরা যখন গাণিতিক যে কোনো কাজ করতে চাই, করতে গেলেই কিন্তু সূচকটা আমাদের কাছে প্রায়ই আমরা ব্যবহার করে থাকি, বা যে কোনো আলোচনায় সূচক এসে থাকে। হোক সেটা বীজগণিতিক কাজ, হোক সেটা পাটিগণিতিক কাজ, হোক সেটা ত্রিকোণমিতিক কাজ, যে কোনো কাজেই কিন্তু সূচকের কাজ আমরা পেয়ে থাকি। চলুন আমরা জেনে নিই সূচককে। সূচকটা ব্যবহার করতে গেলেই আমার সবার আগে যে জিনিসটা লাগে, একটা ভিত্তি লাগে। আচ্ছা, সূচকের বাংলা প্রতিশব্দ হচ্ছে ঘাত, যেটাকে আমরা ইংরেজিতে পাওয়ার বলে থাকি। অর্থাৎ কোনো একটা সংখ্যার উপরে যদি ঘাত বা পাওয়ার হিসেবে কোনো আরেকটা সংখ্যা ব্যবহার করা হয়, তখন তাকে আমরা উপরের সংখ্যাটাকে সূচক বলি এবং নিচের সংখ্যাটাকে আমরা ভিত্তি বলি। যেমন আমরা এখানে লিখেছি 10 স্কয়ার, তাহলে এই 10 এর উপরে পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ 2টাকে আমরা সূচক বলবো বা ঘাত বলবো, আর নিচে যে 10 রয়েছে 10টাকে আমরা ভিত্তি বলবো। আমরা এই সূচকটা কেন ব্যবহার করে থাকি, বা কেন সূচকটা আমাদের ব্যবহার করা প্রয়োজন? যদি আমরা গাণিতিক কোনো কাজে অনেক বড় সংখ্যা ব্যবহার করি, যেমন ধরুন আমি এই সংখ্যাটাকে ব্যবহার করলাম, এই সংখ্যাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একের পরে 1 2 3 4 5 6 7টা শূন্য রয়েছে। এখন একের পরে বা 1 এর পরে যে 7টা জিরো রয়েছে, এই সংখ্যাটাকে যদি আমরা বারবার কোনো গাণিতিক কাজে ব্যবহার করি, তাহলে আমার সময় বেশি লাগবে, আমার কাগজ বেশি অপচয় হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি আমরা সংক্ষেপে লিখতে চাই, আমরা 10 এর উপরে যদি আমরা পাওয়ার 7 দিয়ে দিই, অর্থাৎ 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমরা 10কে 7 বার গুণ করলাম, তখন আমরা লিখতে পারতেছি কি 10, আমরা লিখতে পারতেছি 10 পাওয়ার 7। এখন এই 10কে আমরা বলবো ভিত্তি এবং উপরে 7কে বলবো আমরা ঘাত, সূচক অথবা পাওয়ার। অর্থাৎ কোনো বড় সংখ্যাকে সংক্ষেপে লেখার জন্য সূচক ব্যবহার করা হয়। শুধু যে বড় সংখ্যাকে সংক্ষেপে লেখার জন্য সূচক ব্যবহার করা হয় শুধু তাই নয়, অনেক ক্ষুদ্র বা ছোট্ট সংখ্যাকেও কিন্তু লিখে প্রকাশ করার জন্য, সংক্ষেপে লিখে প্রকাশ করার জন্য সূচক ব্যবহার করা হয়। চলুন একটি ছোট্ট সংখ্যাকে আমরা সূচকে প্রকাশ করি। প্রিয় বন্ধুরা, আমি খুবই ছোট্ট একটা ক্ষুদ্র একটা সংখ্যা লিখেছি 0.00000001, অর্থাৎ এটা অনেক খুবই ছোট্ট একটা সংখ্যা। এই সংখ্যাটার মূলে ছিল কত? 1/10000000, অর্থাৎ এটা খুবই ছোট্ট একটা সংখ্যা। এখন এই সংখ্যাটাকে যদি আমি খুব সংক্ষেপে লিখতে চাই, তাহলে আমি কিভাবে লিখবো? আমি লিখবো 1/10⁻7, এবং এটাকে আমরা পরবর্তীতে -7 বা সূচকটাকে আমরা কি দিব? মাইনাস দিয়ে দিব। অর্থাৎ এটা হচ্ছে একটা ঋণাত্মক সূচক, এটা হচ্ছে একটা ঋণাত্মক সূচক। তাহলে ঋণাত্মক সূচক কখন ব্যবহার করা হয়? যদি সংখ্যাটা খুবই ক্ষুদ্র হয়, যদি খুবই ছোট্ট সংখ্যা হয়, তখন তার জন্য আমরা মানে 1 এর থেকে ছোট সংখ্যাগুলোর জন্য আমরা ঋণাত্মক সূচক ব্যবহার করে থাকি, আর বড় সংখ্যাগুলোর জন্য আমরা ধনাত্মক সূচক আমরা বা ধনাত্মক পাওয়ার আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, আমরা সংখ্যার একটি বৈজ্ঞানিক রূপ আমরা জানি, যে বড় বড় সংখ্যাকে আমরা চাইলে আমরা একটা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে পারি। এই বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য কিন্তু সূচকের ব্যবহার রয়েছে। বৈজ্ঞানিক রূপটা যেমন আমরা জানি, কোনো একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপ হচ্ছে a ইন্টু 10 পাওয়ার n, অর্থাৎ যে কোনো বড় সংখ্যাকে আমরা সংক্ষেপে লেখার জন্য বা বৈজ্ঞানিক রূপে লেখার জন্য তাকে আমরা 10 এর ভিত্তি এবং তার উপরে একটা সূচক বা পাওয়ার থাকবে, এবং এ মানে হচ্ছে একটা সংখ্যাটা হবে 0 থেকে বড় এবং 10 থেকে ছোট, এমন একটা সংখ্যা। 10 থেকে ছোট এবং 0 থেকে বড়, অথবা 0 না দিয়ে আমরা লিখতে পারি 1 এর থেকে সমান অথবা বড়, অর্থাৎ 1 এর থেকে সমান অথবা বড় এবং 10 থেকে ছোট এমন একটা সংখ্যার 10 এর গুণিতক আকারে লেখার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা বলি বৈজ্ঞানিক পদ্ধতি। এই বৈজ্ঞানিক পদ্ধতিকে কোনো সংখ্যাকে লিখে প্রকাশ করার জন্য 10 এর উপরে যে পাওয়ার ব্যবহার করা হয়, এই পাওয়ারটা হচ্ছে একটা সূচক। এখন যদি আমার হাতে থাকে 5390 একটা সংখ্যা, যদি বলা হয় এই সংখ্যাটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি লিখবো কিভাবে? বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা একটা জিনিস দেখেছি, এখানে প্রথমেই আসবে এ এর মান হচ্ছে কত? 1 এর চেয়ে বড় অথবা এবং 10 এর থেকে ছোট, তাহলে আমরা নিতে পারি 5 পয়েন্ট, তারপর আমরা 39 নিয়ে নিব। এখন আমরা 10 পাওয়ার 1 2 3 বর্গ, আগে আমি দশমিক দিয়েছি, অর্থাৎ
তার উপরে পাওয়ার বা সূচক আমরা 3 দিব, তাহলে সেটা হচ্ছে আমার একটা বৈজ্ঞানিক রূপ। এই যে সংখ্যাটাকে আমরা 10-এর গুণিতক আকারে আমরা কি করলাম, লিখে প্রকাশ করলাম। আর 10-এর গুণিতক লেখার জন্য কিন্তু উপরে আমরা সূচক বা পাওয়ার ব্যবহার করেছি, তাহলে সেটা হচ্ছে একটা সূচক, পাওয়ার অথবা ঘাত। প্রিয় বন্ধুরা, আমরা নিশ্চয়ই এতক্ষণে সূচকের যে বেসিক বা মৌলিক বিষয়টা রয়েছে আমরা বোঝার চেষ্টা করেছি। এবার আমরা সূচকের কিছু গাণিতিক সূত্র আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। যদি আমাদের কাছে দুইটি ভিত্তি দেওয়া থাকে, দুইটা ভিত্তিকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম এবং তাদের উপরে সূচক থাকে এম এবং এন, এবং ভিত্তি দুইটার মধ্যে সম্পর্ক থাকে এন, অর্থাৎ আমার হাতে দুইটা সূচকীয় সংখ্যা রয়েছে, দুইটা সূচকীয় সংখ্যার ভিত্তি একজাত, দুইটা ভিত্তি হচ্ছে এ এ মানে হচ্ছে এখানে একটা সাংখ্যিক মান থাকতে পারে। আমরা সূত্র ব্যাখ্যা করার জন্য এটাকে চলক আকারে এ আকারে ধরে নিলাম, এবং উপরে এম এবং এন দুইটা সাংখ্যিক মান থাকতে পারে। আমরা সূত্রকে ব্যাখ্যা করার জন্য চলক আকারে ধরে নিলাম। তাহলে কি হবে, সূচক আমরা যদি কি হয়, ভিত্তি দুইটা এ হয় এবং সূচক দুইটা এম এবং এন হয়, তাহলে ভিত্তিটাকে আমরা একবার লিখব, অর্থাৎ ভিত্তি দুইটার পরিবর্তে আমরা একটা লিখবো, লিখে এই উপরের সূচক দুইটাকে আমরা যোগ করে দেব, অর্থাৎ এ এম ইন্টু এ এন সমান এ পাওয়ার এম প্লাস এন। যদি আমার দুইটা ভিত্তি একজাত হয় এবং তাদের মধ্যবর্তী সম্পর্ক ভাগের হয়, তাহলে সূচকগুলোর মধ্যে সম্পর্ক হবে বিয়োগ বা মাইনাসের। যদি ভিত্তিগুলোর মধ্যে সম্পর্ক প্লাসের হয় এবং ভিত্তিগুলো একজাত হয়, তাহলে ভিত্তিটাকে আমরা একবার লিখব এবং সূচক দুইটাকে আমরা গুণ করে দিব। যদি আমরা ভিত্তি দুইটার মধ্যে সম্পর্ক বিয়োগের হয় এবং সূচক দুইটা একজাত না হয়, ভিত্তি দুইটা একজাত হয়, তাহলে সূচক দুইটাকে আমরা ভাগ করে দিব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভিত্তিগুলোর মধ্যে সম্পর্ক গুণের সূচক দুইটা যোগ, ভিত্তিগুলোর মধ্যে সম্পর্ক ভাগের সূচক দুইটা বিয়োগ, ভিত্তিগুলোর মধ্যে সম্পর্ক যোগের সূচক দুইটা গুণ, ভিত্তিগুলোর মধ্যে সম্পর্ক বিয়োগের সূচক দুইটা ভাগের। যদি কোনো একটা ভিত্তির মধ্যে এম এবং এন দুইটা সূচক থাকে, দুইটা সূচক একটা ব্র্যাকেটের ভিতরে আরেকটা ব্র্যাকেটের বাইরে, তাহলে আমরা লিখতে পারি এ এম এন, অর্থাৎ সূচক দুইটা গুণ হয়ে যাবে। অথবা আমরা এটাকে আরেকটা রূপে লিখতে পারি, যদি একটা এম থাকে আর একটা এন থাকে, আমরা প্রয়োজনে এন কে ভেতরে আনতে পারি এবং এম কে বাইরে নিতে পারি। যদি এ বাই বি এখানে ভগ্নাংশ আকারে দুইটা ভিত্তি থাকে এবং তাদের উপরে একটা সূচক থাকে এম, তাহলে আমরা সূচক দুটোকে ভাগ করে দিতে পারি, উপরে এ উপরে এম এবং বির উপরে এন আমরা লিখতে পারি। যদি আমাদের এ বি দুইটা সূচক গুণ হিসেবে থাকে এবং উপরে এম থাকে, তাহলে আমরা এ এম এবং বি এম এইভাবে আমরা সূচকটাকে ভেঙে লিখতে পারি। যদি আমরা দেখি যে কোনো ভিত্তির উপর সূচক ঋণাত্মক বা মাইনাসের, এই মাইনাস থাকলেই আমরা মাইনাসের পরিবর্তে আমরা লিখব 1/, এবং এই ভিত্তির উপরে সূচক এন আমরা নিচে ব্যবহার করব, ভগ্নাংশের বা হর আকারে থাকবে, অর্থাৎ এ ইনভার্স এম সমান 1/am, অর্থাৎ এ ইনভার্স পি সমান মাইনাস থাকলে 1/ap আমরা এইভাবে ব্যবহার করব। আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করেছিলাম, যদি এর উপরে পাওয়ার এম বা সূচক এম এবং এর উপরে এন হয়, তাহলে আমরা এ এম প্লাস আমরা এন লিখেছিলাম। আর যদি আমার এখানে ভাগ থাকে, আমরা লিখেছিলাম এম ভাগ এন সমান এম মাইনাস এন। কখন? যদি এম এর মানটা এন এর থেকে বড় হয় অথবা সমান হয়, এমটা বড় হবে অথবা সমান হবে। কিন্তু যদি এম এর মান ছোট হয় এবং এন এর মান বড় হয়, তখন 1/am মাইনাস এন। এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে এম এর মান যদি এন থেকে বড় হয় অথবা সমান হয়, তাহলে এম মাইনাস এন ঠিক আছে। যদি দেখি আমরা এম এর মান এন থেকে ছোট, মানে প্রথমটা ছোট দ্বিতীয়টা বড়, তখন আমরা 1/m মাইনাস এন, এর উপরে পাওয়ার m মাইনাস এন। যদি যে কোনো ভিত্তির উপরে আমরা সূচক 0 দিই, তাহলে সেটার মান হবে 1। যদি আমরা tan এর উপরে পাওয়ার 0 দিই, তাহলে তার মান 1। যদি আমরা 5 এর উপরে 0 দিই, তখনও তার মান হচ্ছে 1। আমরা যদি দেখি যে কোনো সংখ্যার উপরে বর্গমূল রয়েছে, তাহলে বর্গমূলকে আমরা বাদ দিয়ে তার উপরে সূচক হাফ লিখতে পারি,
অর্থাৎ বর্গমূলের পরিবর্তে আমরা হাফ লিখব। যদি আমাদের এখানে বর্গমূল না থাকে ঘনমূল থাকে তাহলে ঘনমূলের পরিবর্তে আমরা 1/3 লিখব। যদি আমার এখানে n মূল অর্থাৎ যে কোনো সংখ্যা এখানে আসতে পারে তাহলে আমরা লিখব 1/n। অর্থাৎ যদি এখানে আমার 10 থাকে 10 মূল a থাকে তাহলে এর উপরে আমরা 1/10 লিখব। আমরা যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে বর্গমূল দিয়ে আমরা দুইবার লিখতে পারবো, অর্থাৎ a ইকুয়াল √a ইন্টু √a। অর্থাৎ যদি আমার কাছে 2 থাকে 2 এর পরিবর্তে আমরা √2 আমরা ব্যবহার করতে পারবো। এটা কেন ব্যবহার করতে পারবো? অর্থাৎ √2 মানে দুইটা √2, আমরা √2 উপরে আমরা স্কয়ার দিতে পারবো। আমরা জানি যে বর্গ এবং বর্গমূল একে অপরের সঙ্গে কাটাকাটি হয়, তাহলে আমরা এই বর্গ এবং বর্গমূল অর্থাৎ বর্গর সঙ্গে বর্গমূল কাটাকাটি করে শুধু 2 থাকবে, অর্থাৎ 2 কে ভেঙে আমরা √2 দুইবার লিখতে পারবো।